হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। টেস্ট পেপার আমি অলরেডি বানিয়ে ফেলেছি। অনেকগুলো স্কুলের কোশ্চেন পেপার নিয়ে আমার নিজের বানানো টেস্ট পেপার আমি পাবলিশ করেও দিয়েছি। তোমাদের দেখবে টেলিগ্রাম চ্যানেল, যেটা পার্থসগ্রাম ক্লাস রয়েছে, আর যারা হোয়াটসঅ্যাপে রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ যে করা হয়েছে, সেখানেও কিন্তু এই টেস্ট পেপারের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। প্রায় 20 থেকে 24টা স্কুল রয়েছে এবং সমস্ত স্কুল আমার করানোর টার্গেট রয়েছে, জানি না কতটা করাতে পারবো। তো আজকে হচ্ছে তার ফার্স্ট ক্লাস, মানে আজকে আমরা প্রথম ক্লাস দিচ্ছি, যেটা দেখবে পিডিএফ এর প্রথম যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ সেটার এমসিকিউ আর এসএকিউ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো টেস্ট পেপার তোমরা করা শুরু করে দাও, শুধু আমার ভরসায় থেকো না। আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি পিডিএফ আকারে। তোমরা যত তাড়াতাড়ি এটা শেষ করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের কাজে লাগবে। তোমাদের খুব মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা জানতে পারবে যে কোন কোন স্কুলে টেস্টে কি কি প্রশ্নগুলো এসছে। আর টেস্ট পেপারের সম্পর্কে বলে রাখি, এখন কোনো টেস্ট পেপার কিনতে যেও না, আগে ভালোভাবে টেস্ট পেপারগুলো বেরোক। মাথায় রাখবে, টেস্ট পরীক্ষা দেওয়ার যে প্রশ্ন পেপার সেটা থাকলেই তাকে টেস্ট পেপার বলা হয়। আগের বছর যেরকম আমি এবিটিএ করিয়েছি, এবিটিএ কিন্তু মডেল কোশ্চেন পেপারের মতন টেস্ট পেপার বের করেছিল। অ্যাকচুয়ালি কিন্তু সেটা করে সাধারণত লাভ হয় না, তবু আমিও করিয়েছি। তো এবার কিন্তু টার্গেট রয়েছে, যেটা টেস্ট প্রশ্নের যেটা থাকবে যে টেস্ট পেপারে সেটাই করানোর টার্গেট রয়েছে। কিন্তু আপাতত আমাদের হাতে সময় রয়েছে, তো আমরা এই স্কুলগুলো করার চেষ্টা করছি যে কি কি প্রশ্ন রয়েছে এবং সেগুলোর সমাধান কি করে হয়। তোমরা এক ঝলক দেখে নাও, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, আমরা শুরু করতে চলেছি প্রথমটা। এই স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, বেলকুলাল CKAC বিদ্যাপীঠ। এই স্কুল থেকে যারা যারা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্নটা দেখো, এক দাগেরটা বলছে 5% সরল সুদের হারে কত বছরে কোনো আসল 3 গুণ হবে। তাহলে 3 গুণ হবে মানে হচ্ছে এখানে 3p আমরা লিখতে পারি, 3p সমান সমান p/t/100। তাহলে r এর মান এখানে 5, p আমরা জানি না কত বছরের জন্য, আর বাই দিয়ে 100। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, i = p/t/100। তো এটা আমরা ডাইরেক্ট সূত্রটা ফেললাম। তাহলে পিপি কেটে যাচ্ছে, 5 দিয়ে এটা কাটাকুটি করলে হচ্ছে 20। তাহলে টি এর মান আমরা বলতে পারি 3 20 হচ্ছে 60। তাহলে 60 বছরে কি হচ্ছে যে এটা 3 গুণ হচ্ছে। ঠিক আছে, 60 বছর তোমরা দেখতে পাচ্ছ, যেটা অপশন এ তে রয়েছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। তারপরে আমরা চলে আসছি দেখো পরেরটায়। এটা কিন্তু কোনো পিডিএফ পাবে না, সমাধানের কিন্তু কোনো পিডিএফ পাবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে করে নিতে হবে খাতায়। নেক্সট আমরা চলে আসছি পরেরটায়। দেখো 2 দাগেরটা বলছে এক্স এর একটা ভ্যালু রয়েছে √15 আর প্লাস দিয়ে √3, আর ওয়াই এর একটা ভ্যালু রয়েছে √10 প্লাস দিয়ে √8। ঠিক আছে, এখানে অনেকগুলো শর্ত দেওয়া রয়েছে, কোন শর্তটা সঠিক। আমরা প্রথমেই শর্তটা যেটা আমাদের ব্রেনে হিট করবে সেটা হচ্ছে বড় থেকে ছোট, মানে কোনটা বড় কোনটা ছোট। বড় ছোট করার জন্য কি করতে হবে বলতো, এইটাকে আমরা পুরোটা হোল স্কোয়ার করে দেবো। তাহলে এটাকে হোল স্কোয়ার করলে সূত্র কি হয়, a² প্লাস 2ab মানে 15, 3 15 45 হচ্ছে, আর প্লাস দিয়ে √3 স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা এই পাশে করলাম। এই পাশেও যদি আমরা √10 প্লাস √8 তার হোল স্কোয়ার করি, তাহলে কি আসছে, √10 এর স্কোয়ার প্লাস 2 8 10 80। ঠিক আছে, 2 দিয়ে √8 10 80, আর তারপরে হবে √8 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 15 প্লাস দিয়ে 2√45 আর প্লাস দিয়ে 3। 15 আর 3 হয় 18, 2 গুণ এই 45কে যদি তোমরা ভাঙো, ঠিক আছে, তাহলে 45কে এখানে ভেঙে দেখতে পারো। আমি এইভাবে ভেঙে দেখছি, 5 9 45, আর 9কে ভাঙলে 3 হয়। তাহলে আমরা 3টাকে বাইরে নিয়ে আসবো, আর 5টা রুটের মধ্যেই থাকবে। তাহলে এটা হবে দেখো 18 প্লাস 3 2 6 6√5। ঠিক আছে, এটাকেও দেখো 10 যোগ 2√80 প্লাস 8, এটা হয়ে যাবে 18 যোগ 2। 80কে যদি ভাঙো, 80কে ভাঙলে কি হয়, 2 দিয়ে করলে হচ্ছে 40, আবার 2 দিয়ে করলে হচ্ছে দেখো 20, আবার 2 দিয়ে যদি করি হচ্ছে 10, আবার 2 দিয়ে করলে হচ্ছে 5। তার মানে দুটো দুটো করে সেট হচ্ছে, অর্থাৎ 4√5 হচ্ছে, 4√5। ঠিক আছে,
এটা আমি মুছে দিলাম, এইভাবে কিন্তু করতে পারো। তাহলে 4√5 আমরা লিখলাম, 18 যোগ 4 দুগুণি 8 √5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর ভ্যালুটা বেশি হচ্ছে, তাহলে এক্স এর মানটা হচ্ছে ওয়াই এর মানের থেকে ছোট। তাহলে এটা একমাত্র অপশন সিতে রয়েছে। দেখো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। এবার আমরা চলে আসছি হচ্ছে দেখো পরেরটায়। পরেরটা 3 দাগের অঙ্কটা কি বলছে? বলছে এবিসিডি একটি বৃত্তস্ত ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, কোণ এবিসি 75 ডিগ্রি হলে বিসিডি কত? দেখো বৃত্তস্ত যদি ট্রাপিজিয়াম হয়, আমি এটা ট্রাপিজিয়াম আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, এটা বৃত্তস্ত ট্রাপিজিয়াম যেটার এডিটা, এটা হচ্ছে এডি আর এটা হচ্ছে বি আর সি, এটা পরস্পর সমান্তরালে রয়েছে। তাহলে এ বি সি যেটা, এটা 75 ডিগ্রি বলে দিয়েছে আর বিসিডি বের করতে চেয়েছে। তাহলে আমরা কি করবো বলো তো? জাস্ট 180 থেকে 75 বিয়োগ করে দেবো। 180 থেকে যদি 75 বিয়োগ করে দাও তাহলে 105 ডিগ্রি বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে 105 ডিগ্রি, যেটা অপশন বিতে রয়েছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। একদম ইজি অঙ্ক এটা। চলে আসছি আমরা দেখো 4 দাগেরটা। বলছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। তাহলে আমরা এটা এ লিখলাম, এটা বি লিখলাম, এটা সি লিখলাম। এ বি সি সমকোণে, বিটা হচ্ছে সমকোণ, ঠিক আছে, বি হচ্ছে 90 ডিগ্রি, এটা মেনশন করে দিয়েছে। তিনটে দৈর্ঘ্যর সাংখ্যমান এক অঙ্কের তিনটে ক্রমিক সংখ্যা। তাহলে আমরা ধরে নিতে পারি এটা 3, এটা 4, এটা 5, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমান হলে ট্যান এ আর ট্যান সির মান কত? ভালো করে বুঝবে। দেখো ট্যান এ এর সাপেক্ষে আমরা লম্ব কোণটা করতে পারি বিসি, তাহলে বিসি বাই এ বি হবে। আবার প্লাস দিয়ে রয়েছে হচ্ছে ট্যান সি, তাহলে ট্যান সি এর সাপেক্ষে লম্ব হচ্ছে কি এ বি বাই বিসি। ঠিক আছে, তাহলে আমরা এটা সমান সমান দিয়ে যদি করি, বিসির মান হচ্ছে এখানে কত? 4/3, আর এটা হচ্ছে এ বির মান হচ্ছে 3/4। যদি গুণ করো তাহলে 3 4 12, 4 4 ওপরে 16 আর 3 3 9, 16 আর 9 25, 25/12 অ্যান্সার আসছে, যেটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসতে আমরা পরেরটায়। পরেরটা বলছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কুটা কেটে নেওয়া যাবে তার আয়তন কত? দেখো এখানে একটা অর্ধগোলক রয়েছে এবং এখান থেকে কি করা হয়েছে? একটা শঙ্কু কেটে নেওয়া হচ্ছে। তাহলে শঙ্কু নিশ্চয়ই এরকম ধাঁচে তৈরি হবে। তাহলে শঙ্কুর উচ্চতাটাই হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এটা কিন্তু উচ্চতাটাই হচ্ছে ব্যাসার্ধ আর এইটা হচ্ছে এর ব্যাসার্ধ, মানে অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তো বলছে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? আয়তন বের করার সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 দিলাম, পাই দিলাম, আর স্কোয়ার দিলাম, আর এইচ এর জায়গায় একটা আর বসবে কারণ উচ্চতাটাও আর। তাহলে 1/3 পাই আর কিউব বেরোচ্ছে। তাহলে 1/3 পাই আর কিউবকে আমরা লিখতে পারি পাই আর কিউব বাই 3। তাহলে পাই আর কিউব বাই 3 দেখো অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্কে আমরা চলে আসছি। নেক্সট অঙ্ক কি করে করব স্যার? দেখো 6 দাগেরটা বলছে x1 x2 x3 করতে করতে x2 মানে x এর 2024, এখানে রয়েছে x এর 2024 পর্যন্ত সংখ্যা এবং মানের ঊর্ধ্বক্রমে থাকলে তার মধ্যমা কত হবে? দেখো কোনো কিছুর মধ্যমা বের করতে গেলে কি করতে হবে বলো তো? যেহেতু এটা জোড় সংখ্যা রয়েছে তাকে 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 1000 কত বেরোচ্ছে? 12। তাহলে এর মধ্যমা যদি জোড় সংখ্যায় থাকে তাহলে তার মধ্যমা হচ্ছে n/2 তম আর প্লাস দিয়ে n/2 + 1 তম পদ। তাহলে n/2 তম পদ তো আমরা পাচ্ছি 1012 আর n/2 + 1 মানে হচ্ছে 1013। ঠিক আছে, 1013। তাহলে এখানে 1012 আর 1013 দেখো অপশন ডিটাই রয়েছে, x 1012 প্লাস x 1013 বাই দিয়ে একটা 2 রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের মধ্যমাটা বের করতে হবে। ঠিক আছে, এটা অপশন ডি তে রয়েছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর।
এবার করব দেখো 2 দাগের 1-এর প্রশ্নটা বলছে কোনো ব্যবসায় এ লভ্যাংশের 1/3 পায়, বাকি অংশ বি ও সি এর মধ্যে সমান ভাগে ভাগ হলে এ বি সি এর মূলধনের অনুপাত কত? দেখো এ যদি 1/3 পায় মানে 3/1 ভাগ, 3/1 পাচ্ছে, তাহলে বাকি থাকে তো 2 ভাগ, তাহলে বাকি থাকে কত ভাগ? 2 ভাগ। তাহলে 2 ভাগ দুজন যদি ভাগ করে নেয় তাহলে প্রত্যেকে 1 ভাগ করেই তো পাচ্ছে। ঠিক আছে, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবে। 3/1 যদি এ নিয়ে নেয় তাহলে বাকি 2/3 অংশটা পড়ে থাকে কাদের জন্য? বি আর সি এর জন্য। এবার এটাকেও যদি 2 দিয়ে ভাগ করো তাহলে দেখবে সবার ভাগে 1/3 করে পড়ে থাকে, 1/3। তাহলে 1/3 হচ্ছে এর জন্য, 1/3 হচ্ছে বি এর জন্য, আর 1/3 হচ্ছে সি এর জন্য। তাহলে তিনটেই তো একই দেখতে রাশি, তাই 1:1:1 হবে। মানে এটা শূন্যস্থান তোমরা লিখে দেবে হচ্ছে এটা 1:1:1। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের 2-এর 1-এরটা করতে হবে। চলে আসছি দেখো 2-এর 2-এরটা বলছে পি কিউ এক্স ইকুয়াল টু কিউ আর ওয়াই ইকুয়াল টু আর পি জেড, এটা রয়েছে। এটাকে আমরা x:y:z যদি করি তাহলে কি করতে হয় বলতো? এক্স এর সাথে যে সহগটা থাকে সেটা বাই হয়ে যায়, 1/pq হয়ে যায়, এটা 1/qr হয়ে যায়, আর এটা 1/rp হয়ে যায়। তোমরা এটাকে কে ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবেও ডাইরেক্ট করা যায়। ঠিক আছে, এবার কি করবে বলতো? এটা কিন্তু উত্তরে তোমরা লিখতে পারো, ঠিক আছে, এটাও কিন্তু রাইট দেবে তোমায়, কিন্তু এটাকে আরো সিম্পলিফাই যদি করো তাহলে পি কিউ আর দিয়ে সবকটাকে গুণ করে দাও। তাহলে পি কিউ আর দিয়ে এটা পি কিউ গুণ করে দাও, এটাও পি কিউ আর দিয়ে 1/qr গুণ করে দাও, আর পি কিউ আর দিয়ে 1/rp গুণ করে দাও। তাহলে এটার থেকে পড়ে থাকবে প্রথমে দেখবে আর, তারপরে পড়ে থাকবে হচ্ছে পি, তারপরে পড়ে থাকবে হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে r:p:q, এটা হচ্ছে অ্যান্সার, তোমাকে শূন্যস্থানে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাকে করতে হবে। চলে আসছি আমরা দেখো পরেরটায়। পরেরটা কি বলছে? 3 দাগেরটা বলছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি হবে? ওই বৃত্তের কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, ওই বৃত্তের 90 ডিগ্রি এখানে লিখবে। এটা কিন্তু মানে লজিক কিছু আমি খুঁজে পাইনি, যদি তোমরা কিছু লজিক খুঁজে পাও তাহলে জানাবে। কোনো বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি হবে? ঠিক আছে, ওই বৃত্তের কি হয় এটা জানাতে পারো। আমার মত অনুযায়ী তো 90 ডিগ্রি বেরোচ্ছে, এটা না লেখাটাই উচিত। যদি তোমরা এটা পেয়ে যাও তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা কমেন্ট করে জানাবে। চারেরটা দেখো, চারেরটা কি বলছে? চারেরটা দেখো, চারেরটা বলছে ট্যান থিটা ইন্টু দিয়ে ট্যান 3 থিটা ইকুয়াল টু 1 আছে। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু 1/ট্যান 3 থিটা লিখতে পারি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে কট 3 থিটা। আবার ট্যান থিটা ইকুয়াল টু এটাকে পূরক কোণ অনুযায়ী আমরা লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। ট্যান ট্যান উঠে যাচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, এটা লিখতে পারি। এবার দেখো থিটা প্লাস 3 থিটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত? 90কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে বেরোবে। কিন্তু এখানে দেখো অঙ্কটা এত দূর করার প্রয়োজন পড়ছে না, কারণ থিটা প্লাস 3 থিটা বাই 2 এটার মান বের করতে বলেছে। তাহলে এটাকে বাই 2 যদি করে দাও তাহলে এটাও বাই 2 হয়ে যাবে, আর এটা ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ট্যান 45 এর মান আমাকে বের করতে বলেছে, এবং আমরা জানি ট্যান 45 এর মান 1 হয়, তাই শূন্যস্থানে তোমরা এটা 1 বসিয়ে দেবে। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক, একটু জাস্ট তোমাদেরকে বুঝতে হবে। এবার চলে আসছি দেখো 5 দাগেরটা বলছে একটি অর্ধগোলকের ব্যাস তার উচ্চতার কি হয়? উচ্চতার কিন্তু দ্বিগুণ হয়। ঠিক আছে, এটা অ্যান্সার হবে দ্বিগুণ, দ্বিগুণ হয়। 6 দাগেরটা দেখো বলছে x1 x2 x3 করতে করতে যদি xn এর গড় x বার হয় তাহলে এই রাশিটার গড় কত হবে? একদম সোজা a প্লাস x বার বসিয়ে দেবে। ঠিক আছে, যে এক্সট্রাটা বারবার যোগ হচ্ছে তো তাই এটা a প্লাস x এর গড়টা হবে। ঠিক আছে, এইভাবে করবে। চলে আসছি 3-এর 1-এরটা। গ্রামের জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4r% হলে
এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে যে এই রাশিটা আসছে কিনা। তো আমরা কি করে বের করব, দেখো a ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 n, এটা হচ্ছে সূত্র। এর জায়গায় p বসাবো, p এর জায়গায় x বসাবো, কারণ পিটাকে আমরা x ধরছি, x এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 1+r/100 এবার এই রাশিটা এই পাশে গেলে কি হবে জানো, এটা জাস্ট ইনভার্সে হয়ে যাবে, মানে এনটা হয়ে যাবে -n ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা এটা বেরোচ্ছে এবং এটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, তাই এই কারণে এটাকে আমরা সত্য লিখতে পারি, ঠিক আছে, এটা সত্য হবে। 2 দাগেরটা চলে আসছি, বলছে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি বাস্তব হওয়ার একমাত্র শর্ত কি, এটা তো একমাত্র শর্ত এটাই, ঠিক আছে, এটা শর্ত সত্য হবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে b² - 4ac ইকুয়াল টু 0, এটা বাস্তব এবং সমান হওয়ার সূত্র এটা, ঠিক আছে। 3 দাগেরটা বলছে কোন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের সাংখ্যমান যদি এটা এটা হয়, তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে বলেছে। আমরা কিভাবে যাচাই করব সেটা দেখে নাও। আমাদের প্রথমে দেখতে হবে যে সূত্রটা কিভাবে পড়ছে। পিথাগোরাসের সূত্র তোমরা জানো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তো আমরা এখানে এম স্কয়ার আর এন স্কয়ার তার হোল স্কয়ার করলাম এবং আরেকটা নিলাম হচ্ছে 2mn, সেটাকেও আমরা হোল স্কয়ার করে দিলাম। এটা লম্ব করলাম, এটা ভূমি করলাম, মানে যাচাই করছি যে দেখছি এটা আসছে কিনা, মানে এই ফর্মটা আসছে কিনা। তো এটার সূত্র তোমরা জানো, m⁴ মাইনাস 2m² n² প্লাস n⁴ প্লাস দিয়ে 4m² n² হবে। এবার m⁴, এবার দেখো দুটো m² n² থেকে 4টে m² n² বিয়োগ যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাহলে এখানে প্লাস 2m² n² বসালাম আর প্লাস দিয়ে n⁴ বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা m² প্লাস n² এর হোল স্কয়ারের সূত্র ফিরে আসছে। তো এটা ফিরে আসলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি, তাই এই কারণের জন্য এটা সত্য আমরা লিখব, ঠিক আছে, এটা সত্য হবে, ঠিক আছে। বাকিগুলো নিয়ে যদি যাচাই করো তাহলে দেখবে অন্যটা কিন্তু ফিরে আসছে না, কারণ আমাদের লম্ব আর ভূমিটাকে ডিসাইড করতে হবে যে কোনটা লম্ব আর কোনটা ভূমি, কারণ অতিভুজে স্কোয়ার করে যদি দাও তাহলে কিন্তু সেটা আসবে না, মানে অতিভুজের সাথে লম্ব স্কোয়ার করলে যোগ যদি করো, সমষ্টি যদি করো, তাহলে ফিরে আসবে না। 4এরটা কি বলছে দেখো, 4এরটা tan আলফা প্লাস দিয়ে cot আলফা ইকুয়াল টু 2 বলেছে। তো এটাকে আমরা কিভাবে করব বলো তো, খুব সোজা, 2 মানে হচ্ছে tan আলফার মানও 1, cot আলফার মানও 1, এইভাবেও ধরা যায়। কিন্তু তোমরা যদি একটু ডিটেলসে করতে চাও তাহলে এটা কি হবে বলো তো, tan আলফা প্লাস 1/tan আলফা ইকুয়াল টু 2, লসাগু করলে দেখবে tan² আলফা প্লাস 1 ইকুয়াল টু 2tan আলফা হচ্ছে। এবার যদি tan² আলফার পাশে মাইনাস 2tan আলফা প্লাস 1 যদি লেখো তাহলে ইকুয়াল টু 0 হচ্ছে, আর এটা আমরা জানি tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে tan আলফার মান আমরা খুব ইজিলি 1 পেয়ে গেলাম। এবার কি বলেছে বলো তো, tan আলফার মান যদি 1 হয় তাহলে cot আলফার মানও তো একই হবে। তাহলে এখানে অঙ্কটা বলেছে tan টু দি পাওয়ার 2024 আর cot টু দি পাওয়ার 2024। তো এটা যতই টু দি পাওয়ারে যাই থাক না কেন, একের মাথাতে কোনো কিছু টু দি পাওয়ার থাকলে সেটা একই হয়। তাহলে এখানে 1 প্লাস 1 অর্থাৎ 2 অ্যান্সার আসছে, ঠিক আছে। তাহলে এর মান এখানে বলেছে 2024 হবে, কিন্তু এটা 2024 হচ্ছে না, এটা মিথ্যা হবে, ঠিক আছে। এই কারণের জন্য এটা কি হবে, মিথ্যা হবে। এটা কিন্তু বহুবার টেস্ট পেপারেও তোমরা পাবে, আগের বছরের টেস্ট পেপারে এটা বহু স্কুলে দিয়েছিল, ঠিক আছে, মানে কমন কোশ্চেন বলতে পারো, এটা বারবার প্র্যাকটিস করবে, এটা বলতে পারো স্কুলদের কাছে একটা কমন কোশ্চেন। চলে আসছি আমরা পরেরটা, দেখো পরেরটা 5 দাগেরটা বলছে একটি ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে ঘনকটার আয়তন প্রথম ঘনকের আয়তন অপেক্ষা 8 গুণ কি বেশি হচ্ছে। তো এটা 8 গুণ বেশি হবেই, কেন বলো তো, কারণ আমরা যদি a ধরে করি তাহলে a কিউব হচ্ছে, তাহলে 2a যদি করে দিই তাহলে এটা 2 এর কিউব হয়ে যাচ্ছে, আর 2 এর কিউব মানে তো 8a কিউব, তার মানে 8 গুণ হচ্ছে। তাহলে 8 গুণ হলে এটাকে আমরা কি বলতে পারি, সত্য বলতে পারি, ঠিক আছে, এটা সত্য হবে। 6 দাগেরটা বলছে ওজাইভ দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজি হচ্ছে মধ্যমা। এটা একদমই সত্য, কারণ তোমরা জানো যে গ্রাফ পেপারে
যদি কোনো জায়গায় মিড পয়েন্ট বেরোয় তাহলে এই মিড পয়েন্টটা থেকে লম্বটা টানলেই তার মধ্যমাটা বেরিয়ে যায়। তাহলে এটা এক্স অক্ষের ওপর রয়েছে, এটা ওয়াই অক্ষের ওপর রয়েছে, এটা এক্স অক্ষের ওপরই অবস্থিত, ঠিক আছে এই পয়েন্টটা, তার জন্য এটা সত্য আমরা লিখতে পারি। চলে আসছি আমরা 4 দাগেরটায়, সত্য মিথ্যাগুলো হয়ে গেল। 4 দাগের একেরটা দেখো কি বলছে। 4 দাগের একেরটা বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে 27 গুণ হলে কত বছরে 3 গুণ হবে। তো আমরা এটা কি করে করব বলো তো, এর মেন সূত্র হচ্ছে প্রথমে 27 গুণ হবে, তাই 27p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, ঠিক আছে। পিপি কেটে যাচ্ছে, 27 মানে আমরা জানি 3 কিউব ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এবার আমরা কি করব বলো তো, বলেছে n বছরে 27 গুণ হলে 3 গুণ কত বছর হবে, তাহলে 3 গুণ মানে হচ্ছে আমরা করতে পারি 3p ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 আর টু দি পাওয়ার এবার করব কি t, তাহলে পিপি কেটে যাচ্ছে, 3 বসালাম আর এই পাশে বসবে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। এবার 3-এর যে ভ্যালুটা, এখানে দেখো 3-এর যে ভ্যালুটা রয়েছে এখানে কিন্তু 3 টু দি পাওয়ার 3 রয়েছে। এবার 3 টু দি পাওয়ার 3টা নিয়ে গেলে এখানে কি হবে বলো তো, এটা 3-এর মান যদি শুধু বের করো তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n বাই 3 বেরোবে। তাহলে এখানেও 3-এর জায়গায় কি বসাবে, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n বাই 3, আর এটা হবে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t। তার মানে t এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি n বাই 3 বছর। তাহলে n বাই 3 বছরে কিন্তু 3 গুণ হবে, ঠিক আছে। এটা কিন্তু উত্তর, এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে। সব কিন্তু খাতায় বারবার বলছি টুকে নেবে, নাহলে কিন্তু নিজেরাই পরে বিপদে পড়বে। চলে আসছি আমরা দেখো 2 দাগের প্রশ্নটায়, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে। একদম সহজ অঙ্ক, সূত্র ফেলে দাও, 3528 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r বাই 100 মানে 500 বাই 100 আর টু দি পাওয়ার বলে দিয়েছে স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, 3528 ইকুয়াল টু পি ইন্টু, এটাকে কাটাকুটি করলে দেখবে 21 বাই 20 হয়, তার স্কোয়ার। 5 দিয়ে এটা 20-কে কাটবে দেখবে, সরি 5 দিয়ে 100-কে কাটবে দেখবে 20 হয়, 20 আর 1-এ 21 বাই 20। তাহলে পি এর ভ্যালু বের করবো কি করে, 3528 ইন্টু 20 হচ্ছে দুবার ওপরে লিখতে হবে আর 21 হচ্ছে দুবার নিচে লিখতে হবে। কেন বলো তো, কারণ এটা উল্টে যাচ্ছে, এই 21 বাই 20 স্কোয়ারটা যেহেতু ওই পাশে যাচ্ছে এটা উল্টে যাচ্ছে। 21 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটাকুটি করা যায়, ডাইরেক্ট কাটাকুটি করবে 168 বেরোবে, আবার 21 দিয়ে এটাকে করবে দেখবে 8 বেরোবে। তাহলে পি এর মান হচ্ছে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে 3200 টাকা অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে এটা উত্তর লিখে দেবে, উত্তর লেখার দায়িত্ব কিন্তু তোমাদের, ঠিক আছে। নেক্সট 3 দাগ আমরা শুরু করব। 3 দাগ শুরু করার আগে সবাই কিন্তু একটা করে লাইক করে দাও তাড়াতাড়ি যদি ভালো লেগে থাকে, যদি না ভালো লাগে থাকে তাহলে লাইক করার কোনো প্রয়োজন নেই, কিন্তু লাইক করলে আমি মোটিভেট হই। একটা ঝটপট লাইক করে দাও এবং একটা কমেন্টও লিখে ফেলো যে তোমরা কোন স্কুল থেকে রয়েছো, কারণ আমি তোমাদের অনেকের নাম জানি কিন্তু তোমাদের স্কুলের নাম জানি না। তো অবশ্যই কিন্তু একটা স্কুলের নাম লিখে দাও যে স্যার আমি এই স্কুল থেকে এবং এই জেলা থেকে আমি ভিডিওটা দেখছি, ঠিক আছে। তোমরা একটু জেলার নামটাও মেনশন করবে, তাহলে আমার সুবিধা হবে যে কোন জেলা থেকে, পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো, ঠিক আছে। 3 দাগের দেখো প্রশ্নটা কি বলছে। 3 দাগের প্রশ্নটা বলছে সরল দোলকের দোলনকাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে থাকে। যদি এল দৈর্ঘ্যের দোলনকাল এ হয় তবে 4L দৈর্ঘ্যের দোলনকাল কত হবে। দেখো আমরা 3 দাগের অঙ্কটা কিভাবে করব, এ ভ্যারিজ অ্যাজ রুট ওভার বি এটা বলে দিয়েছে, ঠিক আছে। দোলনের দোলনকালটা তার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদের রয়েছে, দৈর্ঘ্যের বর্গমূলের সাথে, এই যে বর্গমূল, ঠিক আছে। তাহলে বলেছে এল দৈর্ঘ্যের দোলনকাল যদি টি হয়, তার মানে এটা হচ্ছে টি, আর আমরা ভ্যারিজাসটা ওঠাতে গেলে একটা কে নেব আর রুট ওভার দিয়ে আমরা এই বি এর জায়গায় কি লিখবো, এল, ঠিক আছে। কারণ এখানে বলেছে দোলনকাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে রয়েছে, দৈর্ঘ্যের বর্গমূলের সাথে রয়েছে, ঠিক আছে। দৈর্ঘ্যের যদি বর্গমূল করা হয় তার সাথে রয়েছে সরল ভেদে। এবার এখান থেকে যদি কে এর মানটা বের করো তাহলে কিভাবে বেরোবে বলো তো, টি বাই রুট ওভার এল বেরোবে, ঠিক আছে। কে এর মানটা বেরোবে টি বাই রুট ওভার এল। এবার দেখো অঙ্কটা যদি আমরা আবার টুকে নিই, অঙ্কটা আমি যদি আবার টুকে নিই, এ
ভ্যারিজাস রুট ওভার বি, তাহলে এ সমান সমান কে রুট ওভার বি। এবার বলেছে দেখো এর যে ভ্যালুটা দোলনকাল কত হবে, এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এ সমান সমান কে এর জায়গায় আমরা বসাতে পারি টি বাই রুট ওভার এল, আর ইনটু দিয়ে রুট ওভার দিয়ে আবার কি বসাবো, বি এর ভ্যালুটা বসাবো যেটা 4L হবে। তাহলে এখান থেকে দেখো টি বাই রুট ওভার এল আমরা লিখছি, আর এটা 2 ইন্টু রুট ওভার এল, তাহলে রুট ওভার এল কেটে গিয়ে দেখো 2t পড়ে থাকছে। তাহলে এখানে দোলনকালটা কত হবে, 2t হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে 2t। ঠিক আছে, নেক্সট দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে, একদম সহজ অঙ্ক 4 দাগেরটা। a ইস টু বি রয়েছে, তো তাহলে আমরা করতে পারি a বাই বি, এটা হয়ে যাবে 3/4, আর একটা রয়েছে এক্স বাই ওয়াই, এটাকে আমরা করতে পারি 5/7। তাহলে এ এর ভ্যালু আমরা ধরতে পারি হচ্ছে 3k, আর বি এর ভ্যালু আমরা ধরতে পারি হচ্ছে 4k। একইভাবে এক্স এর ভ্যালু আমরা ধরতে পারি হচ্ছে 5m, আর ওয়াই এর ভ্যালু আমরা ধরতে পারি হচ্ছে 7m। এটা আমরা ভ্যালুগুলো ধরে নিলাম। এবার দেখো অঙ্কটা দিয়েছে হচ্ছে 3ax মাইনাস by, বাই দিয়ে রয়েছে হচ্ছে 4b, বাই দিয়ে ঠিক এখানে নেই, এখানে ইস্টু দিয়ে রয়েছে, ইস্টু 4by মাইনাস 7ax। তাহলে আমরা কি করব, এখানে 3 গুণ এর ভ্যালু তো আমরা জানি 3k, আর এক্স এর ভ্যালু আমরা জানি হচ্ছে 5k। ঠিক আছে, তো এটা তোমরা ডাইরেক্টও করতে পারো, আমি একটু এই সাইড থেকে করছি। 3 গুণ 3k প্লাস দিয়ে 5m, আবার মাইনাস দিয়ে by এর মানটা বসিয়ে দাও, বি এর মান তো জানো হচ্ছে 4k, আর ইনটু দিয়ে আমরা যদি এটার মান বসাই 7m। ঠিক আছে, তাহলে বাই দিয়ে দিলাম, ইস্টু মানে বাই করা যায়, তাহলে একইভাবে 4 ইন্টু বি এর মান হচ্ছে কত 4k প্লাস 7m, মাইনাস দিয়ে 7 ইন্টু 3k প্লাস 5m, এটা বসিয়ে দিলাম। তাহলে ওপরেটা দেখো 3 3 9, 9 5 45 km বেরোচ্ছে, আর মাইনাস দিয়ে এটা বেরোচ্ছে হচ্ছে 28 km। বাই দিয়ে এটা 4 4 16, 16 সাথে হচ্ছে 112 km, আর মাইনাস দিয়ে হচ্ছে 105 km। এবার এটাকে যদি সমাধান করো, বিয়োগ করো, তাহলে একটা 17 km আসছে, আর নিচে আসছে হচ্ছে 7 km। km কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 17:7। ঠিক আছে, তাহলে 17:7 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কটা করবে। অনুপাত সমানুপাত থেকে এই অঙ্কটা ছিল। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি হচ্ছে দেখো 5 দাগেরটায়। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, এবং তাদের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এটা হচ্ছে একটা বৃত্ত, আর এখানে একটা ছোট বৃত্ত রয়েছে। কেন্দ্রদ্বয়ের দূরত্ব আমরা জানি না, স্পর্শকের দূরত্ব এইটা, এবং এখান থেকে এইটা, এটা দুটোরই মান কিন্তু সমান হয়। এটার নাম দিলাম এ বি সি ডি। ঠিক আছে, এটার নাম দিলাম। এবার দেখো এ সির যে মানটা সেটা বলে দিয়েছে হচ্ছে 8 সেন্টিমিটার। আরেকটা জিনিস যেটা ভালো করে বুঝবে, এখানে এই যে এখানে এই যে পি থেকে, সরি এটা ডি লিখেছি, ডি থেকে ই পর্যন্ত যা মান, এ থেকে বি পর্যন্ত তাই মান। তাহলে এ বির মান কত হবে, 3 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে এ বির মানটা কত হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে সুতরাং দিয়ে আমরা বিসির মান বের করতে পারি, 8 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে 5 সেন্টিমিটার বেরিয়ে যাবে। তার মানে এইটা 5 সেন্টিমিটার বেরিয়ে গেল। আর বিডির যে মানটা, বিডির মানটা হচ্ছে এ ইর মানের সাথে সমান, এবং স্পর্শকের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে এখানে তো একটা কোণ যে তোমরা দেখতে পাচ্ছ সিবিডি, এটা তো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে পিথাগোরাসের একটা সূত্র পড়তে পারে। পিথাগোরাসের সূত্র কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে এখানে বিডি, বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি হচ্ছে সিডি স্কোয়ার। তাহলে বিডির মানটা এখানে কত, বিডির মানটা হচ্ছে 12 স্কোয়ার, আর বিসির মানটা কত 5-এর স্কোয়ার, ইকুয়াল টু সিডি স্কোয়ার। তাহলে শুধু সিডির মান বের করতে গেলে রুট ওভার কত হবে, 144 প্লাস 25, 144 আর 25-এর যদি যোগ করে দেখবে তাহলে 169 বেরোবে রুট ওভারে।
তাহলে 169 মানে হচ্ছে 13 সেন্টিমিটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে 13 সেন্টিমিটার। খুবই ভালো অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্র্যাকটিস করবে বারবার। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা কিভাবে করব দেখো। 6 দাগেরটা বলছে এবিসিডি ত্রিভুজের পরিবৃত্ত ও বিন্দু এ এবং বিসি জ্যা কেন্দ্রে বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে বিওসি যদি 120 ডিগ্রি হয় তাহলে বিএসির মান কত? একদমই সোজা, এটা ছবি আঁকলাম না। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে আমরা কোণ বিএসির যে মানটা সেটা আমরা লিখতে পারি কি, হাফ অফ বিওসি। ঠিক আছে, তাহলে হাফ অফ বিওসি মানে হচ্ছে 120 অর্ধেক করে দাও, 120 অর্ধেক করলে 60 ডিগ্রি অ্যান্সার বেরোয়। তাহলে এটার অ্যান্সার হবে কত? বিএসসির অ্যান্সার হবে 60 ডিগ্রি। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট। এখানে দেখো 7 দাগেরটা রয়েছে এবিসিডি ট্রাপিজিয়াম রয়েছে। এবিসিডি একটা ট্রাপিজিয়াম আমি এঁকে নিলাম, এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম এবিসিডি। এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি। এখানে বিসি আর এডিটা সমান্তরাল। এডির মান বলে দিয়েছে 4। এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে, এই যে কর্ণদ্বয় রয়েছে, এই যে কর্ণটা, তো এই কর্ণটা এমনভাবে ও বিন্দুতে ছেদ করেছে যেটা এ থেকে ও আর ও থেকে সির অনুপাতটা ডি থেকে ও আর ও থেকে বি এর অনুপাতের হাফ হয়। তো আমরা এটা কিভাবে করব দেখো। এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, এ ও ডি এবং বি ও সি। এই দুটো ত্রিভুজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোণ এ ও ডির সাথে কোণ বি ও সিটা হচ্ছে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা বিপ্রতীপ কোণ। এ ও ডির সাথে এই যে বি ও সি এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এবার বিপ্রতীপ কোণ এখানে যদি হয়ে যায় তাহলে বিপ্রতীপ কোণ হওয়ার পর আমাকে আরেকটা কোণ দেখাতে হবে। তাহলে আমি আরেকটা কোণ কি করে দেখাবো? আমরা এ ওর সাথে ও সি আর ডি ওর সাথে ও বি এটাকেও আমরা সমান দেখাচ্ছি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এ ওর থেকে ও সি আর ডি ওর থেকে ও বি, এটাও আমরা সমান দেখাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এই দুটো যে ত্রিভুজ এ ও ডিটা এবং বি ও সিটা এটা হচ্ছে সর্বসম। বোঝা গেল? সর্বসম ঠিক বলবো না, এটাকে বলা হয় সদৃশ্যকোণী। ঠিক আছে, সদৃশ্যকোণী, একটু মিস্টেক হয়ে গেছে, সর্বসম কিন্তু হবে না, এটা সদৃশ্যকোণী হবে। সদৃশ্যকোণী হলে একটা সূত্র রয়েছে এ ও বাই ও সি ইকুয়াল টু ডি ও বাই ও বি ইকুয়াল টু আমরা বলতে পারি এডি বাই বিসি, এবং এটা কত হবে? হাফ হবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু হাফ হবে। তাহলে এডি বাই বিসি যদি ইকুয়াল টু হাফ হয় তাহলে আমরা বলতে পারি এখানে বিসির মান চেয়েছে, তাহলে এডির মানটা তো 4 আমরা জানি, তাহলে 4 বাই বিসি ইকুয়াল টু হাফ। তাহলে 4 দুগুণি 8 অ্যান্সার বেরোচ্ছে, 8 সেন্টিমিটার এটার অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। চলো নেক্সট অঙ্কে আমরা পৌঁছে যাই। তাহলে নেক্সট অঙ্ক আমরা কিভাবে করব দেখো। একটা ত্রিকোণমিতি দিয়েছে, ত্রিকোণমিতিটা আমরা কিভাবে করব দেখো। 8 দাগেরটা এখানে বলেছে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা ইকুয়াল টু বলে দিয়েছে কত? 1/3। এটাকে যদি স্কোয়ারে ভাঙো তাহলে cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার হবে, আবার সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার হবে, ইকুয়াল টু 1/3। এটাকে আমরা লিখতে পারি একবার প্লাস দিয়ে। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি একবার প্লাস দিয়ে আর একবার লিখতে পারি হচ্ছে মাইনাস দিয়ে। ঠিক আছে, এবং ইকুয়াল টু 1/3 এটা আমরা লিখতে পারি। এবার প্লাসের ভ্যালু তো আমরা জানি এটা কত হয়? 1 হয়, তার মানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1/3, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটার মান তো আমরা জানি 1, তাহলে এই দুটোর অপনয়ন করে দাও, এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 যোগ 1/3, তাহলে কত হবে? 3 এর 4/3 হচ্ছে এটা, তাই তো? এবার 4/3কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? 2/3 হবে। তাহলে এখানে অ্যান্সারও চেয়েছে cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটার মান আমরা পেয়ে গেলাম 2/3। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। নেক্সট অঙ্কটা আমরা কিভাবে করব দেখে নাও।
এটা বলেছে যে 40 ডিগ্রি 16 মিনিট আর 24 সেকেন্ড। দেখো 40 ডিগ্রি 16 মিনিট আর 24 সেকেন্ড, প্রথমে 40-এর জায়গায় 40 থাকবে, তারপরে দেখো 16 যোগ 24/60 হয়ে যাবে এবং এটা পুরোটাই মিনিটে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, কাটাকুটি করে দেখবে, এটা কাটাকুটি করে কত আসছে, এটা কাটাকুটি করে 2 আসছে, 12 দুগুণে 24 আর 5 12 60। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 40 ডিগ্রি আর এই পাশে পাচ্ছি 5 16 80 আর 2 82, 82/5 এটা মিনিটে পাচ্ছি। ঠিক আছে, 82/5। এটাকেও যদি আমরা ডিগ্রিতে করি তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, 82/5 গুণ 60, এটা পুরোটা তাহলে কিসে হয়ে গেল, ডিগ্রিতে হয়ে গেল। কাটাকুটি যদি যায় তাহলে করবে, কাটাকুটি আমরা দেখতে পাচ্ছি 82-কে যাচ্ছে 41 আর এটা যাচ্ছে হচ্ছে 60 দিয়ে করলে 30, তাহলে আমরা পাচ্ছি 40 যোগ 41/3 পাচ্ছে 15, 150, এত ডিগ্রিতে পাচ্ছি। এবার এই ডিগ্রিটাকে যদি আমরা একটা ভগ্নাংশে নিয়ে আসি, মানে যেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ যদি নিয়ে আসি তাহলে 150-কে 40 দিয়ে গুণ করতে হবে, গুণ করে 41 যোগ করতে হবে, তাহলে 6041 আসবে। ঠিক আছে, তোমরা করে দেখবে গুণ করে যোগ, আর নিচে থাকবে হচ্ছে 150, এটা পুরোটা ডিগ্রি ফর্মে চলে আসলো। এবার যদি কোনো জিনিস ডিগ্রি ফর্মে চলে আসে তাহলে তাকে রেডিয়ানে করতে গেলে আমরা জানি কি করতে হয় জানো, π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে π/180 দিয়ে যদি গুণ করো তাহলে দেখতে পাবে এটাতে কিন্তু সেরকম কিছু কাটাকুটি যাচ্ছে না, ওপরেরটা 6041 পাই হবে আর নিচেরটা যদি গুণ করে দাও, ঠিক আছে, তাহলে দেখবে 27000 আসবে। ঠিক আছে, এটা রেডিয়ানে হবে। এটা কিন্তু অ্যান্সার তোমরা লিখবে। আমি এটা পুরোটাই কিন্তু ক্যালকুলেটর ইউজ করে করেছি, কিন্তু তোমরা কিন্তু দয়া করে ক্যালকুলেটর ইউজ করো না, তোমরা খাতা কলমেই করো। ঠিক আছে, চলে আসছি আমরা পরেরটায়। দেখো পরেরটা আমরা কিভাবে করব, বলছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের যে ক্ষেত্রফলটা সেটা ভূমির ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে। পার্শ্বতল হচ্ছে πr/l আর ইস্টু দিয়ে πr², পাই পাই কেটে যাচ্ছে আর r² একটা r কেটে যাচ্ছে, তাহলে l এর ভ্যালু আমরা জানি h² প্লাস r², আর এটা হচ্ছে ইস্টু দিয়ে কত হচ্ছে r, এটার ভ্যালু বলে দিয়েছে 26:1, তাহলে এটা আমরা বলতে পারি 26:1 হবে। উভয় পক্ষকে যদি বর্গ করো তাহলে h² প্লাস r² বাই r² হবে, আর এটা 26/1 হবে। ক্রস গুণ করে দেখো h² প্লাস r² ইকুয়াল টু 26r², r² যদি একটা বিয়োগ যায় তাহলে দেখবে 25r² হয়, তাহলে h² যদি করো তাহলে একটা দেখবে 25/1 পড়ে থাকে, তাহলে শুধু h/r যদি করো তাহলে 5/1 পড়ে থাকে, তাহলে h/r যদি করো তাহলে 5:1 পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে এখানে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছিল, যেটা 5:1 হবে। ক্লিয়ার? চলে আসছি আমরা দেখো পরেরটায়, 11 দাগ, এটা মুছে দিলাম। আমি কিন্তু আবারও রিপিট করছি, এর সমাধানগুলো কোনো পিডিএফ আকারে পাবে না। ঠিক আছে, তাই কমেন্টে লিখো না যে স্যার পিডিএফ কোথায়। নেক্সট 11 দাগেরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙের আয়তন শতকরা কত পরিবর্তন হবে। দেখো চোঙের আয়তন প্রথমে আমরা যদি ধরে নাও πr²h রয়েছে। এবার কি করা হচ্ছে বলতো, আরটা 50% কমানো হচ্ছে, তাই 50/100 এটার স্কোয়ার হবে, আর উচ্চতাটা 50% বাড়ানো হচ্ছে, তাহলে 150h/100 হয়ে যাবে। আমি কিন্তু এটা ডাইরেক্ট করছি, ঠিক আছে, তোমরা লিখে লিখে করতে পারো, এটা ডাইরেক্ট করে দিচ্ছি আমি। তাহলে পাই ইন্টু এটাকে করলে কি হবে বলতো, 50 দুগুণে 100 অর্থাৎ r²/4 হবে, আর এটা কাটাকুটি করলে হচ্ছে 3 পাচ্ছে 15 আর 5 দুগুণি 10 এটা হবে, তাহলে πr²h, ঠিক আছে, 3πr²h বাই এটা 4 দুগুণি 8 হচ্ছে। তাহলে এটা কি হলো বলতো, আগের থেকে কমে গেল, তাহলে হ্রাস পাচ্ছে, হ্রাস। তাহলে হ্রাস কতটা পাচ্ছে, πr²h থেকে 3πr²h/8 বিয়োগ করব, বিয়োগ করে দেখবে ওপরে আসছে হচ্ছে 5πr²h/8 এটা আসছে। ঠিক আছে, কারণ 8টা থেকে 3টে বাদ দিলে 5টা হয়। এবার শতকরা যদি বের করতে হয়, সুতরাং দিয়ে যদি শতকরা বের করতে হয় তাহলে 5πr²h/8 বাই দিয়ে πr²h ইন্টু দিয়ে 100, তাহলে πr²h কেটে যাচ্ছে, তাহলে 5/8 ইন্টু 100 পড়ে থাকছে। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, আমি এখানে করছি, তাহলে 5
5/8 গুণ 100 যদি করি, 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 25 100, 4 দুগুণি 8, মানে 5 25 125/2। 125/2 যদি করো তাহলে কত আসছে বলো তো? 125/2 করলে 62.5, 62.2% এই অ্যান্সারটা আসছে। ঠিক আছে, 62.2% বা পয়েন্টে যদি করো তাহলে 62.5, এটাও করতে পারো, পার্সেন্টেজে আসবে। ঠিক আছে, এটা হ্রাস পাচ্ছে, কিন্তু তোমরা উত্তর লেখার সময় লিখবে হ্রাস পাবে, কমে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা চলো, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে বলতে এটাই লাস্ট অঙ্ক, কারণ আমি বলেইছিলাম যে এমসিকিউ এসএকিউ এই ভিডিওতে হবে। যদি এই ভিডিওর ভালো রেসপন্স হয় তাহলে অবশ্যই কিন্তু বড় প্রশ্ন হাত দেব। ঠিক আছে, তো তোমরা কিন্তু লাইক অবশ্যই করে দাও ভিডিও দেখতে দেখতে। চলে আসছি, দেখো 12 দাগেরটা। 12 দাগেরটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবছরের জন্য। সামেশন xi - 7 ইকুয়াল টু 12 বলে দিয়েছে, যেখানে n হাইয়েস্ট আর i এর মান 1 থেকে স্টার্ট। এটাতে আমরা কি করবো বলো তো? এটাকে যদি আমরা ভেঙে দিই এর ব্র্যাকেটটা, তাহলে কি হবে জানো? সামেশন xi - 7n ইকুয়াল টু 12 আসবে। ঠিক আছে, এটা বা দিয়ে আমরা লিখলাম, ওপরে n লিখবে আর নিচে হচ্ছে i টু দি পাওয়ার, i ইকুয়াল টু 1, এটা লিখবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার দেখো আরেকটা সমীকরণ রয়েছে, আমি অন্য কালি দিয়ে নয় দেখাচ্ছি। আরেকটা সমীকরণ রয়েছে যেখানে n আর i ইকুয়াল টু 1, এখানে রয়েছে xi প্লাস 3 ইকুয়াল টু 72। তাহলে এটাতেও দেখবে বা দিয়ে তোমরা লিখবে xi প্লাস দিয়ে 3n ইকুয়াল টু 72 হবে। এটাও n আর এটা i ইকুয়াল টু 1, এটা 2 নম্বর সমীকরণ। এবার কি করবে বলো তো? 1 থেকে 2 যদি বিয়োগ করো, বিয়োগ করে পাই, 1 থেকে যদি 2 বিয়োগ করে দাও, তাহলে তোমরা একদম ইজিলি পেয়ে যাবে। দেখো সামেশন xi - 7n মাইনাস সামেশন xi - 3n, এটা পাবে। এবার এটা পেলে এই পাশে কি হবে বলো তো? 12 - 72 হবে। এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে -10n ইকুয়াল টু, এটাকে যদি বিয়োগ করো তাহলে দেখবে -60 পড়ে থাকছে। মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে n এর ভ্যালু কত হচ্ছে? 6.60। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু জিজ্ঞেস করেছিল, তাই n এর ভ্যালু হচ্ছে 6। এবার স্যার এখানে দিলেন না কেন ওপরে? ওপরে এখানে লিখে দেবে। ঠিক আছে, আমি না লিখলেও তোমরা কিন্তু লিখে দেবে, নাহলে কিন্তু নাম্বার কমে যাবে। ঠিক আছে, এটা টু দি পাওয়ারে, মানে টু দি পাওয়ার ঠিক বলবো না, মানে ওপরে সামেশনের ওপরে হবে n আর নিচে হবে i ইকুয়াল টু 1। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের অবশ্যই পুরোটা দেখিয়ে দিলাম এমসিকিউ আর এসএকিউ। ঠিক আছে, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ লাইকটাই হচ্ছে আমার কাছে একটা মোটিভেশন। আর কমেন্ট করো যে কোন কোন জায়গায় তোমার অসুবিধা রয়েছে। ঠিক আছে, কোন কোন চ্যাপ্টারগুলো তোমার অসুবিধা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এটাও কমেন্ট করে জানাবে যে বড় প্রশ্নগুলো করাতে হবে কি না। ঠিক আছে, বড় প্রশ্নগুলো কিন্তু অনেকেই প্রশ্নবিচিত্রা যখন করাচ্ছিলাম তোমরা অনেকে পরে বলেছো, ঠিক আছে, শুরুর দিকে বলনি, তো তখন একটা প্রবলেম। শুরুর দিকে যদি বলে দাও, কমেন্ট করো, তাহলে আমার একটা ইচ্ছে হবে যে বড় প্রশ্নগুলো করাই। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকের ভিডিও। যদি নতুন হও চ্যানেল, তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে নিও। আর এই যে আমি যে টেস্ট পেপারটা যে বানিয়েছি বা মডেল সেটটা পুরো যে বানিয়েছি বিভিন্ন স্কুলের অঙ্ক কালেকশন করে, অঙ্কের কোশ্চেন পেপারটা কালেকশন করে, সেটা শুধুমাত্র কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ভিডিওটা ডেসক্রিপশনে। এবং তার সাথে দেখবে হোয়াটসঅ্যাপেরও কিন্তু গ্রুপ করা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু তোমরা জয়েন করে নিও। সেখানে কিন্তু সমস্ত ডাউট বা সমস্ত আমি যদি কোনো সাজেশন দিই সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আজকের মতন এতটাই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।